আমেরিকার উভয় সংকট, একদিকে 11 তারিখের ম্যারাথন বৈঠক করবার পরেও যখন ইরানের সঙ্গে কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারল না মার্কিন প্রতিনিধিরা, তারপরে ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ মতো মার্কিন নেভি যখন ইরানকে অবরোধ করবার জন্য পারস্য উপসাগরে নেভাল ব্লকেড করলো, তাতেও আমেরিকার জন্য আরো বড় বিপদ তৈরি হলো। একদিকে পৃথিবীর অর্থনীতি ও জ্বালানি সংকট যখন বেড়ে গেল, স্বাভাবিকভাবে চীন এবং ইউরোপ আমেরিকার এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে এই মুহূর্তে একদিকে চীন, অন্যদিকে ইউরোপ, দুটি ব্লক গুরুত্বপূর্ণ বৈঠক করছে আমেরিকা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। ফলে আমেরিকার উপর যখন এই নেভাল ব্লকেড তুলে নেওয়ার জন্য মারাত্মকভাবে চাপ তৈরি হচ্ছে, সেই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প আবারও ঘোষণা করলেন তারা ইরানের সঙ্গে দ্বিতীয়বারের জন্য মুখোমুখি বৈঠক করতে চায়। আর এই বৈঠকের জন্য দিন নির্ধারিত হয়েছে আগামী বৃহস্পতিবার, অর্থাৎ 16 এপ্রিল আরো একবার ইরানের প্রতিনিধিরা এবং মার্কিন প্রতিনিধিরা মুখোমুখি বৈঠক করতে যাচ্ছে। তাদের মধ্যে চলমান যে বিবাদ এবং যুদ্ধ, সেই যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটিয়ে যে 2 সপ্তাহের যুদ্ধবিরতি চলছে আমেরিকা এবং ইরানের মধ্যে, সেই যুদ্ধবিরতি শেষ হবার আগেই আমেরিকা এবং ইরান তারা বৈঠকের মধ্য দিয়েই তাদের দ্বিপাক্ষিক সমস্যার সমাধান করতে চাইছে বলে জানিয়েছে মার্কিন মহল। এই ক্ষেত্রে প্রশ্ন যেটা হচ্ছে, কোথায় বসতে চলেছে আমেরিকা এবং ইরানের প্রতিনিধি দল? পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ প্রথম দফার বৈঠকে যে অভূতপূর্ব ব্যবস্থা করেছিলেন, সেই ব্যবস্থাতে মার্কিন প্রশাসন যথেষ্টই খুশি। তবে এবার দুটি শহরের নাম উঠে এসেছে, একদিকে সুইজারল্যান্ডের জেনেভা, অন্যদিকে পাকিস্তানের ইসলামাবাদ। তবে অধিকাংশ বিশ্লেষকের মত, দ্বিতীয় বৈঠকও প্রথম বৈঠকের মতোই ওই ইসলামাবাদ শহরেই হতে চলেছে 16 এপ্রিল। ফলে এই মুহূর্তে পাকিস্তান আমেরিকা এবং চীনের 2 গুরুত্বপূর্ণ শক্তিশালী রাষ্ট্রের কাছে যে অত্যন্ত নির্ভরযোগ্য রাষ্ট্র হিসেবে চিহ্নিত হয়েছে, সে কথা বলা যেতে পারে। গত বৈঠকে ইরান এবং আমেরিকা তারা ঐক্যমতের কাছাকাছি পৌঁছেও শেষ পর্যন্ত সেই বৈঠক ব্যর্থ হয়েছিল। অনেকের মতে এই বৈঠক ব্যর্থ হওয়ার পশ্চাতে প্রধান অপরাধী হলেন বেঞ্জামিন নেতানিয়াহু। তবে তারা যে দুটি বিষয় নিয়ে এখনো পর্যন্ত একমত হতে পারেনি, প্রথম হলো ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে কিনা, দ্বিতীয় হরমুজ প্রণালী যুদ্ধের আগে যেমন আন্তর্জাতিক জলসীমা ছিল সেই জায়গায় থাকবে কিনা। আমেরিকা যুক্তরাষ্ট্র কোনোভাবেই ইরান যে পারমাণবিক অস্ত্র তৈরি করুক তা চায় না। অপরদিকে ইরান এই মুহূর্তে সংকল্পবদ্ধ, তারা আগামী দিনে পরমাণু অস্ত্র তৈরি করবে তাদের দেশের নিরাপত্তার স্বার্থে। অপরদিকে এই যুদ্ধে ইতিমধ্যেই ইরানের 277 বিলিয়ন ইউএসডি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, যে ক্ষয়ক্ষতি এই মুহূর্তে ইরান প্রস্তুত হচ্ছে আমেরিকার কাছ থেকে আদায় করার জন্য। সুতরাং হরমুজ প্রণালী যেটা আমেরিকা দাবি করছে ইরানকে ছেড়ে দিতে হবে আন্তর্জাতিক জলসীমা হিসেবে, সেটা কিন্তু মেনে নিতে ইরান রাজি নয়। কারণ যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে ইরানের, সেই টাকা তারা যে কোনো মূল্যেই হরমুজ প্রণালী থেকেই টোল হিসেবে তারা তুলতে দৃঢ় প্রতিজ্ঞ। সুতরাং আমেরিকার যে দাবি, সেই দাবি মেনে ইরান কিন্তু হরমুজ প্রণালীর কর্তৃত্ব ছাড়তে একেবারেই প্রস্তুত নয়। তাই এই দুটি বিষয় নিয়ে এখনো পর্যন্ত আমেরিকা এবং ইরানের মধ্যে কোনোভাবেই সমঝোতা হচ্ছে না। তাই দ্বিতীয় দফার বৈঠকে স্ট্রাকচারালি সমস্যা কিন্তু থেকেই যাচ্ছে। তাই সভা হলেও এখনো পর্যন্ত খুব জোর দিয়ে বলা কঠিন যে দ্বিতীয় বৈঠক হলেই আমেরিকা এবং ইরানের মধ্যে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে এবং তার 2 পক্ষ চুক্তি করতে সক্ষম হবে। তবে একথা বলা যায়, যখন ইরান এবং আমেরিকা বৃহত্তর 2 শত্রু রাষ্ট্র গত 47 বছর ধরে একে অপরের সঙ্গে যুদ্ধ লড়ে আসছে, প্রত্যক্ষ বা পরোক্ষ, সেই দুটি রাষ্ট্র রাতারাতি একটি বা দুটি বৈঠক করে তাদের সকল সমস্যার সমাধান হবে এ আশা করা একেবারেই অবান্তর। তবে আরো বৃহত্তর সময় যদি দুটি দেশ কূটনৈতিকভাবে সমস্যার সমাধান করে, তবে এই কথা বলা যায় তারা হয়তোবা সুষ্ঠু সমাধানে পৌঁছতে পারে। এদিকে ইউরোপে এক বড়সড় ঘটনা ঘটে গেল। ইসরায়েল রাষ্ট্রকে এতদিন ধরে ইউরোপ মহাদেশে, ইউরোপীয় ইউনিয়নে সব থেকে বেশি সমর্থন করত যে রাষ্ট্র, হাঙ্গেরি, সেই রাষ্ট্রের তীব্র মুসলিম বিদ্বেষী এবং ইসরায়েলবাদী প্রধানমন্ত্রী, যার নাম ভিক্টর অরবান। এই তীব্র মুসলিম বিদ্বেষী ভিক্টর উগোর পরাজয়ের পর ইসরায়েল আগামী দিনে ইউরোপে শক্ত প্রতিরোধের সামনে পড়বে। কারণ ইতিমধ্যে স্পেন, ফ্রান্স যেভাবে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিতে শুরু করেছে, আগামী দিনে 1995 সালের ইসরায়েলের সঙ্গে যে বাণিজ্যিক এবং রাজনৈতিক চুক্তি হয়েছিল, সেই চুক্তিকে বাতিল করা দাবি ইতিমধ্যেই তীব্রতর হয়েছে। কিন্তু এতদিন ধরে হাঙ্গেরি রাষ্ট্র ইসরায়েলি গণহত্যাকারী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বন্ধু থাকার কারণে বরাবর ইসরায়েলের হয়ে কাজ করে এসেছে। ফলে ইউরোপীয় ইউনিয়নে ইসরায়েলের বিরুদ্ধে কোনো প্রস্তাব পাশ করা যায়নি, আনাই যায়নি। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে এই পিটার ম্যাগিয়ার তিনি ঘোষণা করেছেন, হাঙ্গেরি এতদিন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে যে সদস্যপদ খারিজ করে দিয়েছিল ভিক্টর অরবান,
তিনি নতুন করে প্রধানমন্ত্রী হয়ে 1 নম্বর কাজ হবে হাঙ্গেরি রাষ্ট্রকে নতুন করে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের সদস্য পদ গ্রহণ করা, অর্থাৎ যাতে বেঞ্জামিন নেতানিয়াহু আগামী দিনে শাস্তি পায়, ওয়ার ক্রিমিনাল হিসেবে অ্যারেস্ট হয়, সেই দাবি কিন্তু এই মুহূর্তে ইউরোপে আরো শক্তিশালী হলো। ইসরায়েল রাষ্ট্রের প্রতি সমর্থন ধীরে ধীরে বিশ্বব্যাপী কমে আসছে। আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম খোদ আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যেই মানুষ কিভাবে অ্যান্টি ইসরায়েল হয়ে উঠছে, আর তার প্রভাব এই মুহূর্তে ইউরোপ মহাদেশেও বিস্তার লাভ করলো। জোরান মামদানি তিনি সাক্ষাৎকারে জানিয়েছেন আমেরিকা যুক্তরাষ্ট্র যে বিপুল পরিমাণে টাকা খরচ করে ইরানে গণহত্যা করছে, প্যালেস্টাইনে গণহত্যা চালাচ্ছে, লেবাননে গণহত্যা চালাচ্ছে যুদ্ধ অপরাধী বেঞ্জামিন নেতানিয়াহুর সহায়তায়। সেই টাকা দিয়ে যদি আমেরিকার শহরগুলিতে যারা শ্রমজীবী মানুষ, যারা গরিব মানুষ, তাদের হাউজিং, পরিবহন এবং বিনা পয়সায় শিশুদের চিকিৎসার ব্যবস্থা, শিক্ষার ব্যবস্থা করলে আমেরিকার গরিব মানুষ খেয়ে পড়ে বাঁচত। অথচ সেই টাকা দিয়ে আমেরিকার সরকার মানুষ খুন করছে পৃথিবীব্যাপী। আমেরিকার এই বিধ্বংসী বিদেশ নীতির বিরুদ্ধে নিউ ইয়র্ক শহরে ইতিহাসের অন্যতম বৃহৎ এবং গুরুত্বপূর্ণ মিছিল হলো গতকাল নিউ ইয়র্ক শহরে। আর এই শহরের স্লোগান ছিল নো ওয়ার, নো আইস, ফ্রি ফ্রি প্যালেস্টাইন, স্টপ জেনোসাইড ইন লেবানন। লেবাননের গণহত্যা বন্ধ করতে হবে, প্যালেস্টাইনের স্বাধীনতা দিতে হবে এবং ইরানের যুদ্ধ বন্ধ করতে হবে। এই দাবিতে লক্ষ লক্ষ মানুষ তারা রাস্তায় নেমেছিল। আপনারা দেখছেন ছবি, এখান থেকে পরিষ্কার আমেরিকার প্রচুর সংখ্যক মানুষ, বিশেষ করে ডেমোক্র্যাট রাজনৈতিক দলের তো প্রশ্নই নেই, ডেমোক্রেটিক রাজনৈতিক দলের 80% মানুষ এই মুহূর্তে আমেরিকার যুদ্ধনীতির বিরুদ্ধে, বিদেশে টাকা খরচ করার বিরুদ্ধে। মাগা ডেমোক্র্যাট এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধের বিরুদ্ধে মানুষ সোচ্চার হয়েছে। আর বর্বরতার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের পুলিশ বলপূর্বক ভাবে এই প্রতিবাদী কণ্ঠস্বরকে গলা টিপে ধরবার জন্য 90 জন আন্দোলনকারীকে গ্রেপ্তার করছেন। কিন্তু জোরান মামদানি তিনি জানিয়েছেন তারা যুদ্ধবিরোধী অবস্থান থেকে একটু সরে আসবে না। খোদ নিউ ইয়র্ক শহরের মেয়র যখন যুদ্ধবিরোধী, আমেরিকার বৈদেশিক নীতির সমালোচক, তখন আন্দোলনকারী যে রাস্তায় ঝাঁপিয়ে পড়বে সে কথা বলার অপেক্ষা রাখে না। আমেরিকার মানুষ জেগে উঠছে, কারণ আমেরিকার মানুষ এখন বুঝতে শিখেছে আমেরিকার যুদ্ধের কারণে সেই দেশে জ্বালানির দাম বেড়ে চলেছে, আমেরিকার একাধিক সামাজিক সমস্যা তৈরি হচ্ছে কেবলমাত্র যুদ্ধবাজ সরকারের জন্য। যুদ্ধের মাধ্যমে আমেরিকার কিছু শিল্পপতি যারা অস্ত্র বিক্রেতা তারা লাভবান হচ্ছে, কিন্তু আমেরিকার সাধারণ মানুষ গরিব হচ্ছে। তাই আমেরিকার মানুষের কণ্ঠরোধ করতে চাইলেও ডোনাল্ড ট্রাম্প সরকার পারবে না, বরং ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে এই মুহূর্তে সোচ্চার হয়েছে আমেরিকাবাসী। যতদিন না পর্যন্ত আমেরিকার সরকার ইসরায়েলকে টাকা দেওয়া বন্ধ করছে, অস্ত্র দেওয়া বন্ধ করছে, ততদিন তারা এই আন্দোলন চালিয়ে যাবে বলে অঙ্গীকার ব্যক্ত করেছে আন্দোলনকারীরা। পরিশেষে আপনাদেরকে একটি ছবি দেখাবো। আপনারা ছবিতে দেখছেন নতুন জেসাস ক্রাইস্ট, নতুন যীশু খ্রিস্টকে দেখে নিন আপনারা। পৃথিবীর মানুষ যীশু খ্রিস্টের আসল ছবি কেউ দেখেছে কিনা সন্দেহ, কারণ যে যীশুকে আমরা ছবিতে দেখি সেটা শিল্পীর কল্পনা, কিন্তু সেই কল্পনাকে হার মানিয়ে এবার খোদ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি এবার যীশু খ্রিস্ট সেজেছেন। তিনি দেখাচ্ছেন যে তিনি আমেরিকাবাসীকে যিশুর মতোই পরিষেবা দিচ্ছেন। এক হাতে স্বর্গীয় আলো আর অন্য হাত রেখেছেন তিনি পীড়িত আমেরিকাবাসীর কপালে। এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পোপ লিওর তীব্র সংঘাত বেঁধে গেছে, কারণ মানবতার প্রশ্নে যুদ্ধবিরোধী অবস্থা নিয়েছেন এই রোমান পোপ লিও। তাই আমেরিকার বিদেশ নীতির তীব্র সমালোচনা করেছেন ওয়ার মেশিন ইসরায়েল রাষ্ট্রের। ইরানের উপরে যেভাবে হামলা করেছে আমেরিকা যুক্তরাষ্ট্র, ভেনেজুয়েলাতে যে কায়দায় হামলা করেছে এবং কিউবাতে আক্রমণ করার যে মুহুর্মুহু হুমকি দিচ্ছে গ্যাংস্টার ডোনাল্ড ট্রাম্প, এই বিশ্বব্যাপী নতুন করে যুদ্ধের দামামা বাঁধানোর জন্য ডোনাল্ড ট্রাম্পকে এক হাত নিয়েছেন রোমান পোপ লিও। এতে বেজায় ক্ষুব্ধ হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার নামে কেউ সমালোচনা করুক এটা তিনি সহ্য করতে একদম প্রস্তুত নন, কারণ তিনি নিজেকে এই মুহূর্তে যীশু খ্রিস্টের মর্যাদায় উন্নীত করার এক ভয়ঙ্কর প্রচেষ্টা করছেন। আমেরিকার ইতিহাসের সবচেয়ে কুখ্যাত অপরাধ এপস্টিন ফাইলে তার নাম জড়িয়ে আছে। কয়েক হাজার কিশোরী মেয়ের জীবন যারা ধ্বংস করেছে যে এপস্টিন ক্লাস, তাদের অন্যতম হলো এই ডোনাল্ড ট্রাম্প। সেই ডোনাল্ড ট্রাম্প আজ ইরানের উপর যুদ্ধ বাঁধিয়ে, লেবাননে গাজাতে গণহত্যা চালিয়ে তিনি আবার যিশু সেজেছেন। নির্লজ্জ মানব জাতির ইতিহাসে অন্যতম ঘৃণ্য ব্যক্তি এই ডোনাল্ড ট্রাম্প। তিনি এই মুহূর্তে যিশুর ভূমিকায় অবতীর্ণ হওয়ার চেষ্টা করছেন ট্রুথ সোশ্যাল পোস্টে। অবশ্য পরে যখন বিশ্বব্যাপী তার বিরুদ্ধে যখন প্রতিবাদ শুরু হয়, বাধ্য হয়ে চোরের মতো এই ডোনাল্ড ট্রাম্প এই ছবি তার ট্রুথ সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে নিয়েছেন। অবশ্য এটা কম লজ্জার ব্যাপার নয় যে আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তিনি একটি পোস্ট করে সেই পোস্ট মুছতে বাধ্য হলেন, রাখতে পারেননি। কারণ পোপ লিও তিনি বলেছেন এনাফ অফ ওয়ার, যে আমেরিকা যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই যথেষ্ট যুদ্ধ করেছে, যীশু খ্রিস্ট এই যুদ্ধের অনুমতি দেয় না, যীশু খ্রিস্ট নিরীহ মানুষের হত্যাকে কোনোভাবেই বরদাস্ত করবেন না। এবং তিনি তীব্র প্রতিবাদ জানিয়েছেন আমেরিকা যুক্তরাষ্ট্রের নিজেকে সবচেয়ে শক্তিশালী বলে ভাবা এবং দাবি করা যে অহংকার, সেই অহংকার ঘৃণ্য বলে দাবি করেছেন পোপ লিও। ওদিকে ডোনাল্ড ট্রাম্প তিনিও কম যান না।
তিনি পোপকে বলেছেন দুর্বল, তিনি পোপকে আক্রমণ করেছেন দুর্বল বলে, যে অন্যায়কারীদের প্রতি দুর্বল, অর্থাৎ ইরান, ফিলিস্তিনি জনতা, লেবানন, তারা হচ্ছে অন্যায়কারী আর তিনি হলেন দুষ্টের দমনকারী। তিনি পৃথিবী থেকে অন্যায়কে মোছার জন্য প্যালেস্টাইনে আক্রমণ করেছেন, ইরানে আক্রমণ করেছেন। অথচ পোপ লিও তিনি কিছুই বুঝতে পারছেন না, তাই তিনি ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করছেন। তবে পোপ কোনোভাবেই ডোনাল্ড ট্রাম্পের হুমকিতে এতটুকু বিচলিত নন। তিনি স্পষ্ট জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প কিংবা অন্য কোনো রাষ্ট্র যারা যুদ্ধ বাধায় নিরীহ মানুষকে খুন করে তাদের বিরুদ্ধে সবসময় কথা বলবেন পোপ লিও। পরিশেষে আমরা আরো একবার আশা ব্যক্ত করছি আমেরিকা এবং ইরান তারা যে বৈঠকে বসতে চলেছে আগামী বৃহস্পতিবার, সে জেনেভাই হোক কিংবা ইসলামাবাদই হোক, তারা আলোচনার মাধ্যমে ঐক্যমতে পৌঁছাক এবং পৃথিবী আরো একটা ভয়ঙ্কর যুদ্ধের হাত থেকে বাঁচুক, সেই প্রত্যাশা করে আমাদের এই নিবেদন শেষ করলাম।